সাদা রঙের রোলস রয়েসটি থামল সোনাইমুড়ি ভূঁইয়া বাড়ির সামনে। রাত তখন গভীর, আকাশ মেঘে ঢাকা, বাতাসে বৃষ্টির গন্ধ ঘন হয়ে আছে। হেডলাইটের আলোয় ভেসে উঠল কাদামাটির রাস্তা, সেটা যেন অন্ধকারের বুক চিরে দূরে কোথাও মিলিয়ে গেছে। গাড়ির দরজা খুলে দীপা নামল নিচে। চপচপে কাদায় তার পায়ের শব্দ যেন নিস্তব্ধতার মধ্যে অদ্ভুত শব্দ তৈরি করছে। গায়ে শাড়ি, মুখে ক্লান্তি, আর চোখে এক অদ্ভুত শূন্যতা। জীবন বড়ই বিচিত্র। সে কখনো কল্পনাও করেনি একদিন এভাবে তার বিয়ে হবে, তাও কোনো খুনির সাথে। সাফিন সামনের সিট থেকে ঘাড় ঘুরিয়ে তাকালো দীপার দিকে, তারপর সাদমানের দিকে চেয়ে বলল, ভাই, ভাবিকে একটু এগিয়ে দিয়ে আসেন না, সামনে কাদা, পড়ে যেতে পারেন। দীপা তীক্ষ্ণ কণ্ঠে বলল, প্রয়োজন নেই, পা আছে আমার, চোখও আছে, দেখে চলে যেতে পারবো। সাদমান সিগারেটের ধোঁয়া ছাড়তে ছাড়তে শুধু বলল, যাত্রাপালার ভাষণ শোনা শেষ হলে গাড়ি স্টার্ট দে শাফিন, আমার দেরি হচ্ছে। সাফিন কিছু না বলে ইঞ্জিন চালু করলো। রোলস রয়েসটি ধীরে ধীরে রাস্তা বেয়ে অন্ধকারে মিলিয়ে গেল। পেছনে রেখে গেল মাটির ওপর ভেসে থাকা ধোঁয়া আর দীপার নিঃসঙ্গ ছায়া। দীপা কিছুক্ষণ তাকিয়ে রইল গাড়ির আলোটা ফিকে হয়ে যাওয়া পর্যন্ত, তারপর চোখ ফিরিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করলো। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশে চাঁদ নেই, কিন্তু মাটিতে জমে থাকা পানিতে প্রতিফলিত হচ্ছে বাড়ির গেটের ছায়া। সেই পুরনো মরচে ধরা লোহার গেট, একপাশে দাঁড়িয়ে থাকা বিশাল তেঁতুল গাছটি যেন রাতের আধারে কোনো দানবের মতো দেখাচ্ছে। গেটটা পেরুলেই সামনে উঠোন, আর উঠানের মাঝেই ভূঁইয়া বাড়িটি, অর্থাৎ তার খালামণির বাড়ি দাঁড়িয়ে আছে। আকাশে মেঘ ডাকছে, ঘন কালো মেঘের নিচে বিদ্যুৎ মাঝে মাঝে ঝলকে উঠছে। যে কোনো সময় ভারী বৃষ্টি নেমে আসবে এমন ইঙ্গিত দিচ্ছে বাতাস। সামান্য কিছু দূর এগিয়ে সাদমান হঠাৎ বলে উঠল, গাড়ি থামা। সাফিন কোনো প্রশ্ন না করেই ব্রেক চেপে ধরল। গাড়ি থেমে যেতেই সাদমান নিঃশব্দে দরজা খুলল। পাঞ্জাবির হাতা গোটাতে গোটাতে বড় বড় কদমে পিছনের রাস্তার দিকে হাঁটতে লাগলো। তার মুখে একরকম বিরক্তি। তার মন তার মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে কাজকর্ম করছে, যা তার একদমই পছন্দ হচ্ছে না। কিছু দূর যেতেই সে দেখল দীপা এখনও মূল ফটক পেরোতে পারেনি। অন্ধকারে ধীরে ধীরে ছোট ছোট পা ফেলে হাঁটছে সে। চারপাশে এত ঘুটঘুটে অন্ধকার যে নিজের ছায়াটাও বোঝা যায় না। সাদমান এক পুরনো গাছের আড়ালে দাঁড়ালো। পকেট থেকে ছোট্ট একটা টর্চ বের করতে করতে নিচু স্বরে বিড়বিড় করে বলল, শালার খচ্চর বেরি মানুষের দল, মুখ ফুটে কিছু বলবে না, কারণ তোদের পেছন ভরা শুধু ইগো। টর্চের সুইচ চাপতেই সরু আলো অন্ধকার চিরে ছড়িয়ে পড়ল দূরে, ঠিক দীপার পায়ের ওপর। দীপা থেমে গেল, চমকে চারিদিকে তাকালো। আলো কারোর হাতে নিশ্চয়ই, কিন্তু আশেপাশে কেউ নেই। নিঃশব্দ মাঠ, পায়ের নিচে কাদা, আর আকাশের গর্জন। তার বুকের ভেতর কেমন ধকধক করতে লাগলো। তেঁতুল গাছের দিকে তাকিয়ে তার একবার মনে হলো হতে পারে কোনো জিন পরি আছে তার আশেপাশে, এবং এই আলোর উৎস তারাই। দীপা আর না ভেবে এক ছুট লাগালো বাড়ির ভিতরে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে বসে আছে পাঁচজন, গালে হাত, চোখের দৃষ্টি শূন্য, যেন তারা কেউই আজ নিজের ভেতরে ঠিক নেই। চারপাশে শিক্ষার্থীরা বসে আছে দল বেঁধে, কেউ গল্প করছে, কিন্তু এই পাঁচজনের মুখে একরাশ চিন্তার ভাব। গতকালে দীপা ঢাকায় ফিরে এসেছে তার মা মনিরা খানের সঙ্গে। বিয়ের ব্যাপারে তিনি কিছুই জানেন না। দীপা কিছুই বলতে পারেনি। কিভাবে বলবে সে? কি করে বলবে? তার সৎ ভাই তাকে অপহরণ করার চেষ্টা করেছিল, আর সেই ভয়ঙ্কর রাতের শেষে তার বিয়ে হয়ে গেছে একজন খুনির সঙ্গে। সেদিন রাতে যখন দীপাকে কেউ খুঁজে পাচ্ছিল না, মনিরা খান প্রথমবারের মতো অনুভব করেছিলেন কেমন লাগে একা হয়ে যাওয়া। তিনি একজন দৃঢ় আত্মসম্মানী নারী, আদালতের কঠিন টেবিলে যিনি বারবার মাথা উঁচু করে লড়েছেন, কিন্তু সেই রাতে তার ভেতরের মা হার মেনেছিল। তিনি থানায়ও গিয়েছিলেন জিডি করাতে। রাত পেরিয়ে যাচ্ছিল, তার প্রতিটি মিনিট যেন তার বুকের ভেতর আগুন ধরিয়ে দিচ্ছিল। দীপা যখন বাড়িতে ফিরে এলো তখন সে শুধু জানালো, মা, কেউ আমায় অপহরণ করতে চেয়েছিল, কিন্তু আমি মুখটা চিনিনি। সেদিন মনিরা খান কিছু বলেনি, মেয়েকে শুধু বুকে জড়িয়ে রেখেছিলেন। পরদিন সকালে তিনি ট্রেনের টিকিট কেটে ঢাকায় ফিরে আসেন। সোনাইমুড়ি গ্রাম তার জীবনের অভিশাপ, এর জন্যই তিনি গ্রামে আসতে চান না। হঠাৎ দীপা টের পেল
তার থেকে সামান্য দূরত্বে কেউ একজন বসেছে। সে পাশে তাকাতেই চোখ পড়ল নীরব। নীরব এসে তার পাশেই বসেছে। মুখে কোনো ভাব নেই তার, তবে আশেপাশে সবার মুখে হালকা উত্তেজনার ঝলক। ভার্সিটির জনপ্রিয় মুখ, সিনিয়রদের মধ্যে সবচেয়ে পছন্দের ক্রাশ শেখ নীরব এহসান। সে নিজে থেকে একটা মেয়ের পাশে এসে বসেছে। এই খবর ছড়িয়ে পড়তেই চারপাশের বাতাসটা একটু গরম হয়ে উঠল। দীপার মুখে হালকা অস্বস্তি অনুভব হচ্ছে। হঠাৎ নীরব হালকা হেসে বলে, হ্যালো সুন্দরী চুমকি, কেমন আছো? দীপার মুখে মুচকি হাসি ফুটে ওঠে। ছোট করে উত্তর দেয়। ভালো। নীরব হালকা মাথা কাত করে বলে, আচ্ছা, তোমার নামটা আসলে কি? পুরোটা কিন্তু আমি এখনো জানি না। দীপা চোখ নামিয়ে নরম স্বরে বলে। দীপা। নীরব ভ্রু উঁচিয়ে বলে, পুরো নাম? দীপান্বিতা নূর ঐশী। নীরব মাথা নাড়িয়ে বলে। নাইস নাম। আর সে নিজে থেকেই দীপার পাশে এসে বসেছে। এর পেছনেও অবশ্য একটা কারণ রয়েছে। কিছুক্ষণ নীরব চুপ করে থাকে, তারপর হঠাৎ সাহস সঞ্চয় করে বলে ওঠে। দীপান্বিতা। দীপার চোখ এবার নরম কৌতূহলে তার দিকে ঘুরে যায়। জি বলুন ভাইয়া। তার গলা কাঁপছে, কথাগুলো গুলিয়ে ফেলছে। যত কথা সাজিয়ে এনেছিল মাথায় সব উড়ে যায় দীপার এই শান্ত চোখের দৃষ্টিতে। সেই দৃষ্টিটা যেন তাকে সম্পূর্ণ নিরস্ত্র করে দেয়, এমনভাবে যেভাবে আলো নিরস্ত্র করে দেয় অন্ধকারকে। নীরব কিছু বলতে পারে না, শুধু তাকিয়েই থাকে। নীরব এক হাত তুলে নিজের ঘাড় পর্যন্ত নেমে আসা চুলগুলো পেছনে ঠেলে নিল। তারপর হালকা এক ঢোক গিলে শান্ত কণ্ঠে বলল। চিঠি দিয়েছিলাম একটা। দীপার চোখ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল। চিঠি? সে তো প্রায় ভুলেই গিয়েছে সেই ব্যাপারটা। হঠাৎ করে মাথায় ঝলকে উঠল, চিঠিটা সে তো পড়েইনি। সেদিন তাড়াহুড়োর মাঝে খালাতো বোনের টেবিলের ওপর রেখে এসেছিল বইয়ের ভেতরে। তার বুকের ভেতর অজানা কেমন একটা ধাক্কা লাগলো। চিঠির কথা মনে হতেই যেন স্মৃতির দরজা খুলে গেল। দীপার মন কেমন ভার হয়ে এলো। মন যেন হঠাৎ কুয়াশায় ঢেকে গেল। তার মনে প্রশ্ন জাগে, যদি আজ তার খুনির স্বামী এখন এই দৃশ্যটা দেখত, তাহলে কি রেগে যেত, নাকি তার সেই ভয়ঙ্কর হাত উঠাতো তার গালে? ভাবনার মাঝে হঠাৎ চারপাশে হইচই শুরু হলো। শহীদ মিনারের পাশে বসা শিক্ষার্থীরা চিৎকার করছে। নীরব ভাই, একটা গান শোনাও না, একটা গান। সবাই নীরবের দিকেই তাকিয়ে আছে। দীপা হঠাৎ চমকে তাকায়। নীরবও তাকিয়ে আছে তার দিকেই। কেমন এক অদ্ভুত দৃষ্টিতে। দীপা কিছু না বুঝেই হালকা মুচকি হাসল, শুধু ভদ্রতার হাসি। কিন্তু নীরব বোধহয় ভেবে নিল এ এক নিঃশব্দ সম্মতি। আঙুলে প্রথম টান দিতেই টুংটাং করে মিশে গেল সুরের ঝংকার। কল্পনারই আকাশ জুড়ে নানা রঙে লোকের ভিড়ে, দু চোখ বুঝেও স্বপ্ন নিরে দীপান্বিতা। তুমি আমার চোখের ভাষা, তুমি আমার সুখের নেশা, তুমি আমার ভালোবাসা দীপান্বিতা। সবাই তাকিয়ে আছে মুগ্ধ চোখে। দীপার বুকের ভেতর ধকধক করছে। এই সুরটা যেন সরাসরি এসে আঘাত করছে তার আত্মার। কেন এই দীপান্বিতা গানটা নীরবের এখন গাইতে হলো? ভার্সিটির মূল ফটক পেরিয়ে বেরোতেই দীপা খেয়াল করলো বাইরে একপাশে দাঁড়িয়ে আছে চকচকে লাল রঙের একটা গাড়ি। গাড়িটা গা যেন হালকা আলোয় ঝলমল করছে। দীপার চোখ এবার সেদিকে গেলেও সে পাত্তা দিল না। মাথা নিচু করে হাঁটতে লাগলো নিজের পথে। তবুও অদ্ভুত একটা অস্বস্তি হচ্ছিল তার। পেছন থেকে গাড়িটি ধীরে ধীরে তার দিকেই এগিয়ে আসছে। সে থেমে গেল। ঘুরে তাকাতেই দেখলো গাড়িটাও থেমে গেছে ঠিক তার পেছনে। দীপা কৌতূহল মিশ্রিত চোখে গাড়ির ভেতরে তাকালো। অন্ধকার কাচের ওপারে একচোরা গভীর চোখ তার দিকেই স্থির হয়ে আছে। হঠাৎ গাড়ির দরজা খুলে গম্ভীর কণ্ঠে কেউ বলল, গাড়িতে ওঠো। দীপার শরীর শক্ত হয়ে গেল। সে কিছুক্ষণ চুপ থেকে সাহস সঞ্চয় করে বলল, আমি কেন উঠবো গাড়িতে? আর আপনি? লোকটা তার কথা শেষ করতে দিল না। কণ্ঠ আরও নিচু কিন্তু ভারী করে বলল, হ্যাঁ, আমি যে গত পরশুদিন কবুল বলে তোমাকে নিজের স্ত্রী বানিয়েছে। স্ত্রী শব্দটার ঝংকারে দীপার বুক কেঁপে উঠল। এই শব্দটা তার মনে হঠাৎ অনেক স্মৃতি, ভয় আর প্রশ্ন ফিরিয়ে আনলো একসঙ্গে। কেউ তাকে নিজের বলে দাবি করছে এত দৃঢ়ভাবে,
এত নিশ্চিন্তভাবে যেন পৃথিবীর সমস্ত অধিকার সে কিনে নিয়েছে। সাদমান এবার বিরক্ত হয়ে গলার স্বর একটু চড়াও করে বলে, এটা কি তোমাদের ভারতীয় নাটকের সিন পেয়েছ? আধা ঘন্টা তাকিয়ে থাকবে স্লো মোশনে, আর ব্যাকগ্রাউন্ডে রোমান্টিক মিউজিক বাজবে। দীপার মুখ শুকিয়ে গেল। সে বলতে চাইল, আমি যেতে পারবো, বাসা এখান থেকে খুব একটা দূরে না। কিন্তু সেই ভারী কণ্ঠে চাপা হুমকি সুরে সব কথা যেন গলায় আটকে গেল। সে নিঃশব্দে উঠে বসলো সিটে। দক্ষ হাতে গাড়ি চালাচ্ছে সাদমান। আজ তার পাশে সাফিন নেই। রাস্তায় গাড়ির গতি স্থির, তবুও ভেতরের পরিবেশটা যেন অজানা এক নীরবতায় ভরা। দীপার চোখ কয়েকবার গিয়েছিল সাদমানের দিকে। চেহারাটা কিছুটা পরিচিত মনে হচ্ছে, কিন্তু মুখটা ঢাকা আজও। চোখে সানগ্লাস, আর চোখের কোণে অদ্ভুত একটা গাম্ভীর্যের ভাবমূর্তি। তার গায়ের রং উজ্জ্বল, হাতে ফুলে ওঠা রগগুলো স্পষ্ট, যা অনিচ্ছা সত্ত্বেও হাতের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে বহুগুণে। দীপার দৃষ্টি একবার নিজের হাতে গেল, পাতলা ছোট্ট মোলায়েম, তারপর আবার সাদমানের হাতের দিকে। এক অদ্ভুত তুলনা খেলে গেল মনে। তার হাত যেন একদম শিশু সম সাদমানের হাতের কাছে। আর সাদমান ফর্মাল পোশাকে, গলায় টাই, কালো শার্ট, তাতে ফিটিং এমন যে হাতের ফোলা পেশিগুলো স্পষ্ট দেখা যাচ্ছে। দীপার মনে হলো এমন শরীর গড়তে নিশ্চয়ই অনেক পরিশ্রম করতে হয়। তবু একটা প্রশ্ন তার মনে ঘুরছে, মুখটা কেন ঢাকা আজও? সে সাহস করে বলল, আপনার নাম জানতে পারি? গাড়ির গতি ধীর হয়ে এলো। সাদমান একবার তার দিকে তাকালো, গলা টাই টেনে একটু ঢিলে করলো। তার ভেতর কেমন যেন হালকা শিহরণ বয়ে গেল। এই মেয়ের কণ্ঠেও যেন আফিমের নেশা আছে। সে শান্ত স্বরে বলল, ফারিস। গাড়ির স্পিড আবার বেড়ে গেল। দীপার চোখ বারবার যাচ্ছিল সাদমানের দিকে। তার হাত, তার কাঁধ, তার নিঃশব্দ স্থিরতা, সব কিছুতেই যেন কোনো এক অচেনা আকর্ষণ লুকিয়ে আছে। হঠাৎই সাদমান গম্ভীর গলায় বলে উঠল, চোখ দিয়ে এমনভাবে গিলে খেয়েছো কেন? দীপার মুখ লজ্জায় লাল হয়ে গেল। ভ্রু কুঁচকে রইল, মুখে কিছু বলল না, শুধু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। সাদমান হালকা বিড়বিড় করে নিজের মনে বলল, মাও যেমন পারে তো চোখ দিয়ে গিলে খায়, মেয়েও ঠিক তেমনই হয়েছে। দীপার মুখে এবার রাগ জমে উঠেছে। সে ঝাঁঝালো কণ্ঠে বলে, দেখুন, ফাউল কথা বলবেন না। আপনার সাথে কথা বলার আমার বিন্দুমাত্র ইচ্ছে নেই। আর গাড়ি থামান, চলে এসেছি আমি। গাড়ির চাকা হঠাৎ থেমে গেল। এক ঝটকায় সাদমান ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দীপার দিকে তাকালো। তার চোখের পেছনে অদ্ভুত এক শীতলতা, যেন কথাগুলো শোনার পরও সে রাগে নয়, বরং এক ধরনের বিপজ্জনক প্রশান্তিতে নিমগ্ন। সাদমান রুক্ষভাবে বলল, আমার সাথে চড়া গলায় কথা বলবে না, বুঝছো? সে নিজের ডান হাতটা তুলে ধরল। এই হাতটা দেখছো? এটা অনেক শক্ত, চাইলে ধরে দেখতে পারো। এই হাতের একটা জ্বর তোমার গালে পড়লে কি হবে? সেটা তোমার আন্তাজ হতে চলে এসছে, তাই নিজের জবান সামলাও, ওকে? অদ্ভুত ব্যাপার, আজ দীপা একটুও ভয় পেল না। তার বুকের ভিতর কেমন এক অনির্বচনীয় স্থিরতা ছড়িয়ে পড়ল। সে নিজেও জানে না কেন এই মানুষটার রূঢ়তা, হুমকি, এমনকি ভয়ঙ্কর দৃষ্টি কিছুই তার ভয়ের সৃষ্টি করতে পারল না। এক মুহূর্ত না থেমে দীপা গাড়ির দরজা খুলে নামলো। দীপার কয়েক কদম এগোতে না এগোতেই পেছন থেকে সাদমানের ব্যঙ্গ মিশ্রিত কণ্ঠস্বর ভেসে এলো, হয়েছে মিসেস ফারিস, আপনার ব্যাগটা। যদি ভেবে থাকেন আপনার ভার্সিটির সময় আমি কুলির মতো দৌড়ে এসে ব্যাগটা হাতে ধরিয়ে যাব, তাহলে ভুল ভাবছেন। এই বলে সে গাড়ির জানালা দিয়ে ব্যাগটা ছুড়ে দিল। ব্যাগটা মাটিতে পড়ে ধুলো উড়ল, আর গাড়ির শ্বশুর শব্দে দূরে মিলিয়ে গেল ধোয়ার রেখার মতো। দীপার মুখে বিরক্তির ছায়া। সে নিচু হয়ে ব্যাগটা তুলল, বলে উঠল নিজের সঙ্গে নিজের মতো, আমি তো ইচ্ছে করে ব্যাগটা রেখে যাইনি, ভুল করে ফেলে এসেছিলাম। ভালো করে বললেই। ঢাকার বিলাসবহুল পাঁচতারা হোটেলের বলরুম আজ এক অন্যরকম জৌলসে ভরে আছে। সোনালি আলোয় ভাসছে পুরো হলঘর। প্রতিটি টেবিলে সাজানো সাদা গোলাপের ফুল, আর মাথার ওপর ঝুলছে বিশাল ক্রিস্টাল ঝাড়বাতি, যার আলো প্রতিফলিত হয়ে কার্পেটের লাল রঙের ওপর পড়েছে। আজকের অনুষ্ঠানটির আয়োজক স্বয়ং প্রধানমন্ত্রী কাদের মণ্ডল। বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তা, প্রতিরক্ষা সচিব, আইজিপি, সচিব পরিষদ সবাই উপস্থিত। সেই সঙ্গে রয়েছে দেশের সবচেয়ে নামকরা কয়েকজন উকিলও। তাদের মধ্যেই শান্ত মুখে বসে আছেন অ্যাডভোকেট মনিরা খান,
পাশের সারিতেই বসে আছেন দুজন মানুষ, যাদের দিকে প্রায় সময় আলো পড়ে যাচ্ছে। একজন স্বরাষ্ট্রমন্ত্রী শেখ সাফিউদ্দিন নাসির এবং তার পাশে বসে থাকা যুবকটি হলো শেখ সাদমান ফারিস, যিনি বর্তমানে একজন এমপি পদে রয়েছেন। তার পরনে কালো ব্লেজার, গলায় সিল্ক টাই, চোখে দামি সানগ্লাস। মাইক্রোফোনে ভেসে এলো প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর। মাননীয় অতিথিবৃন্দ, আপনারা সবাই জানেন এই দেশ আজ যে জায়গায় এসে দাঁড়িয়েছে সেখানে কেবল রাজনৈতিক সিদ্ধান্ত নয়, ব্যক্তিগত বিশ্বাস ও সম্পর্কও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আজকের এই বিশেষ আয়োজনে আমরা এক বিশেষ ঘোষণা দিতে যাচ্ছি। ক্যামেরাগুলোর ফ্ল্যাশ একের পর এক ঝলসে উঠছে। কাদের মণ্ডল হাত তুলে নীরবতা চাইতেই পুরো পরিবেশ নিস্তব্ধ হয়ে গেল। তিনি মৃদু হাসলেন, তারপর বললেন, আমি রাষ্ট্রমন্ত্রী নাসির উদ্দিন সাহেবকে আমার পাশে বসার অনুরোধ করছি। নাসির সাহেব মুখে আত্মবিশ্বাসী হাসি নিয়ে উঠে দাঁড়ালেন। স্টেজে গিয়ে প্রধানমন্ত্রীর পাশে দাঁড়াতেই প্রধানমন্ত্রী তার কাঁধে হাত রেখে বললেন, আজ একটি বিশেষ ঘোষণা দেওয়ার জন্যই আপনাদের সকলকে এখানে বিশেষভাবে আমন্ত্রণ করা হয়েছে। আমার একমাত্র মেয়ে নীলাশার সাথে আমার বর্তমান এমপি শেখ সাদমান ফারিসের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা। খুব শীঘ্রই তাদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠিত হবে। কথা শেষ হতেই হল জুড়ে করতালির ঝড় বয়ে গেল। হাসির শুভেচ্ছা আর প্রশংসায় ভরে উঠল চারপাশ। সকলের মুখেই আনন্দের ছাপ, কিন্তু সেই আনন্দের ভিড়ের মধ্যেও সাদমানের চোখে এক অদ্ভুত কঠোরতা। তার চোখ মুখ কুঁচকে গেছে, চোয়াল শক্ত হয়ে আছে। একবার চোখ ঘুরিয়ে সে তাকালো নিজের পাশের দিকে। সেখানে বসে আছেন মনিরা খান। মনিরাও যেন কোনো রহস্যময় শান্তিতে ডুবে সাদমানের দিকেই তাকিয়ে আছেন। হঠাৎ সাদমানের দৃষ্টি তার চোখে পড়তেই তার ভড়কে যাওয়ার কথা, কিন্তু তিনি তা না করে বরং হালকা এক রহস্যময় হাসি ছুড়ে দিলেন। সাদমান কোনো কথা না বলেই উঠে গিয়ে মনিরার পাশের সিটে বসে পড়ল। মনিরা পাত্তা না দিয়ে স্টেজের কথোপকথনে মনোযোগ রাখলেন, যেন আশেপাশের কিছুই তার কাছে গুরুত্বপূর্ণ নয়। সাদমান দুহাত ঘাড়ের পেছনে রেখে চেয়ারে হেলান দিয়ে ধীরে বলে উঠল, শাশুড়ি মা কেমন আছেন? মনিরা চুপ, কোনো সাড়া নেই। সাদমান আবার বলল একটু জোরে, এই যে শাশুড়ি মা, আপনাকে বলছে মিসেস মনিরা খান। মনিরা কটমট করে চোখ তুলে তাকালেন তার দিকে। সাদমান ঠোঁটে হাসি টেনে বলল, আরে শাশুড়ি, আপনি তো দেখি চোখ দিয়ে গিলে খেতে চান। মানে কি অবস্থা, পুরুষ সমাজের আজ নিরাপত্তা কোথায়? মনিরা শান্ত কিন্তু ধারালো কণ্ঠে বললেন, তুমি বয়সে ছোট, কিন্তু তুমি কি জিনিস সেটা আমার বোঝার বাকি নেই। আর আমাকে শাশুড়ি ডাকা বন্ধ করো। তোমার মতো নির্লজ্জ ছেলের মুখে ওই ডাকটা মানায় না। তাছাড়া তোমার তো অলরেডি বিয়ে ঠিক হয়েছে। সাদমান হালকা হেসে উত্তর দিল, আমার তো অলরেডি বিয়ে হয়ে গেছে শাশুড়ি মা, শুধু বাসর ঘরে বিড়ালটা আমারও বাকি আছে, ওটাও হয়ে যাবে। আগে আপনার মেয়েটাকে ঘরে তুলি, তারপর দেখি। মনিরার মুখ মুহূর্তে লাল হয়ে উঠল। নিজের মেয়েকে নিয়ে কোনো অসম্মানজনক কথা তিনি সহ্য করতে পারেন না। রাগে কাপা গলায় বললেন, আমার মেয়েকে নিয়ে উল্টোপাল্টা কথা বলবে না একদম, না হলে তুমি যে এমপি সেটা ভুলে যাব। তখন তোমাকে বানাবো কবরের বাসিন্দা, আর আমি হব জেলের আসামি। সাদমান উৎফুল্ল কণ্ঠে হেসে উঠল, উফ, সেই শাশুড়ি মা, আমার কিন্তু আপনাকে ভয়ানক লেগেছে, একদমই আগুন। এই না হলে আমার শাশুড়ি। মনিরা কিছু বলতে গিয়েও থেমে গেলেন। অযথা তিনি কথা বাড়াতে পছন্দ করেন না। তখনই সাদমানের ফোন বেজে উঠল। সাদমান উঠে দাঁড়িয়ে এক সাইডে গিয়ে কথা শেষ করে আবারও মনিরার সামনে এসে দাঁড়ালেন। মনিরা ভারী বিরক্ত হচ্ছে এতে। এমনিতেই তার এমন বেয়াদব ছেলে পছন্দ না, তার উপর এই ছেলে সব সময় তার পিছু লেগে থাকে। মনিরা শান্তভাবেই বলে, কি চাই আবার? সাদমান চমৎকারভাবে হেসে বলে, আপনার লাল সুন্দরী মেয়েটাকে চাই। মনিরা চোখ বন্ধ করে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে, আমার মেয়ে লাল সুন্দরী নাকি নীল সুন্দরী সেই স্বপ্নে তোমাকে ভাবতে বলিনি। আর আমার মেয়ের পিছু ছাড়ো, ওকে তুমি কোনোদিনই পাবে না, কোনোদিনও না। সাদমান একটা ছোট করে হামি দিয়ে বিড়বিড় করে বলে, কিছুদিন পর যখন আপনাকে নানি বানি সারপ্রাইজ দেব তখন বুঝবেন। মনিরা ভ্রুকুচকে বলেন, মানে কি বিড়বিড় করছো?
সাদমান দাঁড়িয়ে সামান্য ঝুঁকে বলে ওঠে, কিছু না শাশুড়িমা, একটা মিটিংয়ের আর্জেন্ট কল এসছে, যেতে হবে। আজ আসি তাহলে শাশুড়িমা, আপনাকে আমার লাল সালাম। আসরের আজান পড়েছে, বাতাসে ভেসে আসছে মসজিদের মাইকের সুরেলা ধ্বনি, তাতে মিশে আছে সন্ধ্যার হালকা আলো আর রাস্তার মানুষের ঘরে ফেরার তারা। দীপা তাড়াহুড়া করে পা চালাচ্ছে। আর সকাল থেকে তার মা বাড়িতে নেই, একটা সরকারি অনুষ্ঠানে গিয়েছেন। আর ভার্সিটি বন্ধ থাকায় দীপা সাদিয়াদের বাসায় গিয়েছিল দাওয়াতে। ফেরার সময়টা একটু দেরি হয়ে গেছে, রাস্তার জ্যাম ছিল ভয়াবহ। রাস্তায় এখনও কিছু মানুষ আছে, তবে পার্কের সামনের গলিটা একেবারেই শুনশান। এই পথ দিয়েই সাদিয়াদের বাড়ি থেকে দীপাদের বাড়িতে ফিরতে হয়। নামাজের সময় এখনও শেষ হয়নি, তাই মানুষ বেশিরভাগ মসজিদেই। ফলে রাস্তাঘাটে মানুষের সংখ্যা হাতে গোনা। গলির ভেতরে ঢুকতেই দীপার চোখে পড়ল সামনে কয়েকজন বখাটে ছেলে দাঁড়িয়ে আছে, হাতে সিগারেট, মুখে ধোয়ার কুণ্ডুলি। চেহারা দেখলেই বোঝা যায় ওরা ভালো কিছু নয়। চোখে লাল ভাব, মুখে ভাসছে বেপরোয়া এক হাসি। যে কেউ দেখলেই প্রথম দেখাই ছেলেগুলোকে গাঁজাখোর নাম দিয়ে দিবে। দীপাও তার ব্যতিক্রম হলো না। ওড়না মাথায় দিয়ে দীপা দ্রুত পা চালিয়ে ওদের পাশ কাটিয়ে যেতে চাইল, কিন্তু হঠাৎ পেছন থেকে কেউ ওড়না ধরে টান দিল। দীপার শরীর কেঁপে উঠল, পা দুটো থেমে গেল। ভয় আর লজ্জায় তার গলা শুকিয়ে গেল মুহূর্তেই। পেছন থেকে এক কর্কশ গলায় কেউ বলল, আরে আগুন সুন্দরী, আমরা থাকতে তোমার সুন্দর পা দুটোকে কষ্ট করে হাঁটতে হয় কেন? একটু দাঁড়াও না। দীপার বুকের ভেতরটা যেন ধপাধপ করে উঠছে, শ্বাস ভারী হয়ে আসছে, চোখ ফেটে পানি চলে এলো। সে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, দেখুন, আমার হাজবেন্ড আছে, উনি কিন্তু একজন বড় মাপের গুন্ডা। উনি যদি জানতে পারেন আপনারা আমাকে রাস্তায় টিচ করছেন, তাহলে আপনাদের যে কি অবস্থা হবে সেটা হয়তো আপনাদের ধারণারও বাইরে। ছেলেগুলো দীপার কথা শুনেই হো হো করে হেসে উঠল। সেই হাসিটা এমন যেন তার ভয়টাকে তারা উপভোগ করছে। দীপার বুকের ভেতর ধপধপ করছে, তবু সে হঠাৎ সাহস জুগিয়ে সুযোগ বুঝে দৌড় দিল। ওড়না বাতাসে উড়তে লাগলো, স্যান্ডেল ছিটকে গেল পায়ের আঙ্গুল থেকে। আতঙ্কে তার নিঃশ্বাস দ্রুত হয়ে উঠল, কিন্তু সে কি আজ ছেলেদের সাথে দৌড়ে পারবে? কিছুটা দৌড়াতেই পা হড়কে গেল পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই ধপ করে পড়ে গেল মাটিতে। পড়ে যাওয়ার সাথে সাথেই হাত আর হাঁটুর চামড়া ছুলে গেল, গরম রক্ত গড়িয়ে পড়তে লাগলো মাটিতে। তীব্র ব্যথায় মুখ বিকৃতি হয়ে গেল তার। পেছন থেকে ছেলেগুলো আবারও হাসতে লাগলো, একটা বিকৃত নোংরা হাসি। তারা ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে, মুখে ধোয়ার কুণ্ডলি, চোখে লালসা মেশানো কৌতুক। দীপা কাঁপতে কাঁপতে উঠে বসে, কাঁদো কাঁদো গলায় বলে উঠল, দেখুন, আমার গুন্ডা স্বামী আপনাদের একদম ছাড়বে না। উনি যদি জানতে পারেন আপনারা রাস্তায় টিচ করেছেন আমায়, তাহলে আপনাদের কি হাল হবে সেটা হয়তো জানেন না আপনারা। কথা বলার সময়ই তার চোখে পানি জমে উঠল, কণ্ঠ কাঁপছে, শরীর থরথর করছে। তবুও সেই ভয় মিশ্রিত কথাগুলোর ভেতরে একটা অদ্ভুত শক্তি আছে, যেন নিজেরই ভেতর থেকে সাহস খুঁজছে সে। কিন্তু দীপা নিজেও জানে না কেন তার এমন বিপদের সময় হঠাৎ করে সেই পুরুষের চোখ সামনে ভেসে উঠছে, সেই গম্ভীর কণ্ঠস্বর, ঠান্ডা চোখের দৃষ্টি, সব কিছু যেন হঠাৎ করে ফিরে এসেছে তার মনে। কেন যেন তার মনে পড়ছে সেই বিয়ের রাত। দীপা নিজেই যেন নিজের ওপর অবাক। আগে তো বিপদে পড়লে সবসময় তার মায়ের কথা মনে আসতো, তার সান্ত্বনা, তার কোমল মুখ, তার আশ্রয়। কিন্তু আজ কেন তার মায়ের নয়? মনে পড়ছে সেই রূঢ় ভয়ানক অথচ অদ্ভুত সেই পুরুষের কথা। চারপাশ নিস্তব্ধ বাতাসে নামাজের শেষ ধ্বনি মিলিয়ে যাচ্ছে। রক্তে ভেজা হাতে তালু দিয়ে দীপা উঠতে চায়, কিন্তু শরীর সাড়া দিচ্ছে না। গলির অন্ধকারে ছেলেগুলো পায়ের শব্দ ধীরে ধীরে কাছে আসছে। দীপার বুকের ভেতর ধুকপুকানি আরও বেড়ে গেল। দীপা ভয়ে নিজের চোখ দুটো শক্ত করে বন্ধ করে ফেলল। বুকের ভেতর তীব্র ধুকপুকানি, ঠোঁট কাঁপছে, মনে হচ্ছিল যে কোনো মুহূর্তে কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। কিন্তু কয়েক মিনিট পেরিয়ে গেল, কোনো সাড়া শব্দ নেই। ধীরে ধীরে দীপা নিজের বাম চোখটা অল্প খুলল, আর খুলতেই তার নিঃশ্বাস যেন থেমে গেল। সাদমানের দৃষ্টিটা বাস্তব না স্বপ্ন বুঝে উঠতে পারল না। সাদা রঙের একটি গাড়ির ডিকির ওপর বসে আছে এক পরিপূর্ণ বয়সের যুবক, কালো রঙের পাঞ্জাবি, চোখে সানগ্লাস, চেহারার মধ্যে এমন এক মাধুর্য
যা সহজেই যে কারো মন কাড়ে। গাল ভর্তি চাপ দাড়িগুলো নিখুঁতভাবে ছাটা, ঠোঁট হালকা খয়েরি আর এমনভাবে গড়া যেন কোনো শিল্পী তুলিতে আঁকা। কালো পাঞ্জাবিটা তার গায়ের রঙে আরও বেশি উজ্জ্বল লাগছে। বাতাসে পাঞ্জাবির প্রান্তও দুলছে। গাড়ি চকচকে সাদা রঙে তার ছায়া মিশে তৈরি করেছে এক অদ্ভুত দৃশ্য। দীপা তাকিয়ে আছে অবাক হয়ে। যুবকটি ধীরে ধীরে গাড়ির ডেক থেকে নেমে এলো। দীপার চোখের দৃষ্টি তার দিকে স্থির হতেই সে হাত বাড়িয়ে দিল তার সামনে। ওঠো। শান্ত কণ্ঠে বলল সে। দীপা হাত বাড়িয়ে ধরতে গিয়েও হঠাৎ থেমে গেল। চোখ কুঁচকে বলল, আপনিও কি আমার সুযোগ নিতে এসেছেন এমপি সাহেব? কথাটা দীপা কিছুটা টেনে টেনেই বলল ইচ্ছে করে। এরপর আবার বলল, আর ওই ছেলেগুলো কোথায় গেল? হঠাৎই কি যেন একটা ভেবে একটু জোরে বলে উঠল, দেখুন, আমি আগেই বলে রাখি, আমার হাজবেন্ড কিন্তু একজন বিশাল বড় মাপের গুন্ডা, সো সাবধান করে দিচ্ছি। সাদমান কয়েক মুহূর্ত কিছু না বলে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল দীপার দিকে। তার চোখে বিস্ময় নিয়ে তাকিয়ে আছে সে। মানে তাকে কোন দিক দিয়ে গুন্ডা মনে হয়? তারপর ধীরে ধীরে সেই বিস্ময় মিশে গেল নরম এক প্রশান্তিতে। ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। হাজব্যান্ড? তার মনে প্রশ্ন জাগলো। সে এক মুহূর্ত ভাবল, মানে কি এই মেয়েটা এখন আমাকে নিজের স্বামী মনে করে? আমাকে কি মেনে নিয়েছে? ঠোঁটে হালকা হাসি চেপে রেখে সে মুখে গাম্ভীর্য ফিরিয়ে আনলো। চোখে চশমাটা একটু নিচে নামিয়ে গভীর দৃষ্টিতে তাকালো দীপার দিকে। গম্ভীর কণ্ঠে বলল, গুন্ডা মানে? আর আপনি বিয়ে করেছেন? শেষ কথাটা বলার সময় হালকা তীর্যক সুর মিশে গেল, যেন সে প্রশ্ন করছে কিন্তু উত্তরটা জানতেও চায়, শুনতেও চায়। দীপা এক পা পিছিয়ে গেল। বুকের ভেতর তীব্র শ্বাস প্রশ্বাস চলছে। আর সাদমান, তার ঠোঁটের কোণে নরম এক তৃপ্তির হাসি ফুটে উঠেছে। কারণ সে বুঝে গেছে, ভয় আর বিভ্রান্তির মাঝেও দীপা আজ প্রথমবার তাকে নিজের ভেবে ফেলেছে। দীপা একবার চোখে তাকিয়ে কিছুক্ষণ ভাবল, তারপর ধীরে ধীরে বলল, হ্যাঁ, আমি বিবাহিত, তবে জামাইটার পরিচয় ভালো করে জানি না। শুধু এইটুকুই জানি সে বিশাল বড় মাপের একজন গুন্ডা মাস্তান। সাদমানের হঠাৎ দীপার কাটা হাতে ও পায়ের দিকে চোখ পড়ল। অমনি সে বিরক্তি নিয়ে চোয়াল কষে ফেলল। কর্কশ কণ্ঠে ধমকে বলল, এই মেয়ে, হাত পা ছুলে কি করে? থেকে চলতে পারো না? শালার খচ্চর বেরিয়ে মানুষ কোথাকার। দীপা কোনো কথা বলার আগেই সাদমান দীপার হাত ধরে তাকে গাড়ির ভেতর এনে বসালো। এরপর হাতে মেডিসিনের বক্স নিয়ে একটানা ধীর গতিতে তার কাটা জায়গাগুলো পরিষ্কার করতে লাগলো। ব্যথায় দীপা সামান্য চিৎকার করে উঠল। আহ! সাদমান কণ্ঠে ব্যাকুলতা নিয়ে জিজ্ঞেস করল। বেশি ব্যথা লেগেছে? দীপা টলমাল চোখে উত্তর দিল, জ্বলছে অনেক, একটু আসতে প্লিজ। সাদমান কপট রাগ দেখিয়ে বলল, এর চেয়ে আসতে কীভাবে করে? তার চেয়ে ভালো নিজেই করে নাও। ওষুধ লাগাতে লাগাতেই সাদমান দেখতে পেল পায়ের ক্ষতটা হাতের ক্ষতের তুলনায় আরও গভীর। তার মধ্যে মায়া জেগে উঠল। মনে হলো মেয়েটাকে বকে বকে সাফ করে দেওয়া উচিত। কেন এমন বেখেয়ালি হবে মানুষ? আর একটু খেয়াল করে চললে এমন আঘাত লাগতো না। তবু এইসব ভাবনা কেবল কারণ দীপার ব্যথার সেই নরম চেহারা তাকে অন্যরকমভাবে নাড়া দিল। মেয়েটা ব্যথায় ঠোঁট ফুলিয়ে আছে, এমনভাবে দেখতেও মেয়েটাকে কেমন আদর আদর লাগছে। সব ওষুধ লাগানো শেষের সাদমান শান্ত ভঙ্গিতে দীপার দিকে তাকালো। দীপার চোখ তার দিকে ফিরল না। হয়তো সে তাকে পছন্দ করে না। এই ধারণায় সাদমানের মনে একটা অদ্ভুত বিতৃষ্ণা অনুভব করলো, কিন্তু মুখে কিছু বলল না। সে শান্ত কণ্ঠে বলল, তোমার হাজব্যান্ডকে কি তুমি চেনো না? দীপা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমি তাকে দুবার দেখেছি, কিন্তু দুবারে কখনোই এত কাছ থেকে দেখিনি। সাদমান মুখ ফসকে বলল, আমার সাথে কি তার কোনো মিলই পাওনি? কথা শেষ হতেই সে নিজেই নিজের বোকামির ওপর ধিক্কার জানালো। দীপা অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে আছে। দীপা মুখ খুলে কিছু বলার আগে সাদমান প্রসঙ্গ ঘুরিয়ে বলে, আমি বাড়ি পৌঁছে দিচ্ছি তোমাকে, সিট বেল্ট বেঁধে নাও। দেখতে দেখতেই 2 সপ্তাহ কেটে গিয়েছে। এই 2 সপ্তাহে একবারের জন্য দীপা তার গুন্ডা স্বামীকে দেখেনি। দিন যত যাচ্ছে তার এই গুন্ডা স্বামীর ওপর মায়া আরও বেড়ে যাচ্ছে। যতই ভাবছে তার কথা ভাববে না, তত বেশি আরও তার কথা মনে আসছে। আচ্ছা, এটাই কি তবে কবুলের জোর?
চেহারা না দেখেই কি করে শুধু কণ্ঠ শুনে কারো প্রতি মায়া জন্মাতে পারে। এই কয়দিনে নীরবের সাথেও তার বেশ সাক্ষাৎ হয়েছে। তারা প্রায় সময় এখন একসাথে বসে আড্ডা দেয়। তবে সে এত ব্যস্ততার মাঝেও তার চোখ জোড়া চাতক পাখির ন্যায় তার গুন্ডা স্বামীর খোঁজ করে যায়। তবে অদ্ভুতভাবেই সে বেশি কিছুদিন যাবৎ একটা অঙ্ক কষতে ব্যস্ত হয়ে আছে। তার কাছে কেন যেন সাদমান এবং তার গুন্ডা স্বামীর মাঝে বেশ কিছুটা বৈশিষ্ট্য মিলে যায়। আবার সেদিনে সাদমানের বলা কথাটা তার মাথায় গেঁথে আছে। ভার্সিটির ক্লাস শেষ করে দীপা এক মনে রাস্তার কিনার দিয়ে হেঁটে বাড়ি ফিরছে। আচমকা তার পাশে একটি বড় গাড়ি এসে ব্রেক কষল এবং দরজা খুলে হাত বের করে দীপাকে এক ঝটকায় টেনে এনে কেউ হাত দিয়ে মুখ চেপে ধরে। দীপা চোখ বড় বড় করে হাত পা দাপাতে থাকে। সে চোখ ঘুরিয়ে দেখার চেষ্টা করে কে তার মুখ চেপে ধরে রেখেছে। তৎক্ষণাৎ তার নজর আসে সে গভীর কালো চোখ জোড়া। সাথে সাথেই তার হাত পা ছোড়াছুড়ি বন্ধ হয়ে যায়। তৃষ্ণার্তের ন্যায় দীপা সেই চোখ জোড়ার দিকে তাকিয়ে থাকে। সে গভীর চোখ জোড়া তার দিকেই স্থিরভাবে তাকিয়ে আছে। দীপার মুখ সেই গভীর চোখের মালিক ছেড়ে দেয়। দীপা কিছুক্ষণ তাকিয়ে থাকে, ফিসফিস করে বলে, আপনি আপনি তোর গুন্ডা স্বামী আমি।